খালেদা জিয়াকে নিতে 9 ডিসেম্বর ঢাকায় আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। সিভিল এভিয়েশনে আবেদন, শারীরিক অবস্থার উপরই চূড়ান্ত সিদ্ধান্ত। জনশক্তি রপ্তানির আড়ালে আলজেরিয়া মঙ্গোলিয়ায় পুলিশের নজরদারিতে 35টি চক্র, প্রলোভনে নিঃস্ব অনেকে। যখন একটা মানুষকে নেপালে নিয়ে যাওয়া হয় তখনই তার মনে সন্দেহ জাগার কথা যে এই রূপটা আসল রূপ না। ডিএমপির মাত্র 1/4 পুলিশের গায়ে নতুন ইউনিফর্ম। শুধুই পোশাকি পরিবর্তন নয়, গণমানুষের আস্থা অর্জনের পরামর্শ। এক বছরে সিলেট বিভাগে বিভিন্ন সীমান্তে বিএসএফের গুলিতে 9 বাংলাদেশি নিহত, 5 জনই মৌলভীবাজারে। পর্যটন উৎসব বাণিজ্যের চাপে ধুঁকছে সুন্দরবন। জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি, কঠোর নজরদারির তাগিদ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি জানসিন জুথিকা, আমি সানিম রিথা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিতে 9 ডিসেম্বর বিকেল শাহজালাল বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সে অবতরণ করবে এবং 10 ডিসেম্বর সকালে উড্ডয়নের স্লট চেয়ে সিভিল এভিয়েশনে আবেদন করেছে জার্মানির একটি এভিয়েশন প্রতিষ্ঠান। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, তার শারীরিক অবস্থাই বলে দিবে কখন তাকে বিদেশ নেওয়া হবে। এসব নিয়ে আরও জানাতে এফআরকেআর হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সানি, জানিয়ে রাখবো যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে সমস্যাগুলো ছিল, বিশেষ করে যে জটিলতাগুলো ছিল, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা এবং সবশেষ যে বিষয়টি নিয়ে আলোচনায় হয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছেন, আর সেটি ছিল শ্বাসকষ্টজনিত সমস্যা। তবে এইসবের মধ্যে কিডনি জটিলতা, লিভার আর্থ্রাইটিস সহ অন্যান্য যে জটিলতাগুলো, সেগুলো খানিকটা সময় নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, আবার খানিকটা সময় নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বলে কিন্তু আমরা মেডিকেল বোর্ডের সূত্রে জানতে পেরেছি। তবে তাকে নিয়ে যে বিদেশে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে গত কয়েকদিনে বেশ আলোচনা হলেও সবশেষ যে তথ্যটি আমরা পেয়েছি, জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সের বাংলাদেশ আসার জন্য অনুমতি চেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে এবং সেটি 9 তারিখ বাংলাদেশ আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন এবং 10 তারিখ বেগম খালেদা জিয়াকে নিয়ে দেশ ছাড়ার কথা রয়েছে। তবে এসবের বাইরেও কিন্তু তাকে বিদেশ নিয়ে যাওয়ার যে বিষয়টি, সেটি নির্ভর করবে একমাত্র খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে। এই বিষয়টি কিন্তু গতকালই তার চিকিৎসক ডক্টর জাহিদ জানিয়েছেন। এবং সবশেষ যদি আরও কিছু তথ্য দিতে চাই, গতকাল রাতে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসেছিলেন রাত 8টা নাগাদ এবং এখানে তিনি প্রায় এক ঘন্টার মতো এখানে অবস্থান করেছেন। এরপরে ঢাকা উত্তরের আহ্বায়ক আমিনুল হক তিনিও এসেছিলেন এবং গতকাল এখানে দুপুর নাগাদ এখানে জোবাইদুর রহমান এসেছিলেন তৃতীয়বারের মতো তার শাশুড়ির কাছে সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে এবং রাতে একটি মেডিকেল বোর্ডের মিটিং হয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। সার্বিকভাবে যদি জানাতে চাই যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা ছিল গত কয়েকদিন ধরে, যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটা আগামী 9 ডিসেম্বর বাংলাদেশে অবতরণ করার কথা রয়েছে এবং সেই হিসেবে অনুমতিও চেয়ে রেখেছে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি যেটি আসবে সেটিকে কিন্তু ভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে এয়ার অ্যাম্বুলেন্সটি আসা এবং যাওয়া নিয়ে সবকিছুকে ব্যতি রেখেই একটি বিষয় গুরুত্বপূর্ণ, যেটি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কতটা নির্ভর করবে বিদেশে যাওয়া এবং তার উন্নত চিকিৎসার বিষয়টি সেদিক থেকে কিন্তু নির্বাচিত হবে। এই ছিল আসলে সানি আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে এখন পর্যন্ত সর্বশেষ। বিএনপির চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ।
কানাডায় পাঠানোর কথা বলে ১২ লাখ টাকার চুক্তিতে নেওয়া হচ্ছে মানব পাচারের তৃতীয় রুট হিসেবে বিবেচিত নেপালে। এমন প্রলোভনে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই। ঢাকার অপরাধ তদন্ত বিভাগ বলছে ইতালি কিংবা কানাডা, লিবিয়ার মতো আলজেরিয়া, মঙ্গোলিয়া সহ মানব পাচারের নতুন রুটের খোঁজ পাচ্ছেন তারা। শনাক্ত করা হয়েছে অন্তত ৩৫টি চক্র। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত লাগতো যে আমরা মনোবরণ নতুন জীবন পাইলাম। উন্নত জীবনের আশায় বিদেশে নিয়ে যাবার প্রলোভনে অনেকের মতো সিলেটের ৩ যুবক গত অক্টোবরে দালাল চক্রের ফাঁদে পড়ে। স্বপ্ন দেখায় কানাডার সেই হাতছানিতে ওই ৩ যুবককে প্রথমে নেওয়া হয় নেপালে। সেখানে পৌঁছার পর ওই চক্র পাসপোর্ট নিয়ে নেয় তাদের, আটকে রেখে দফায় দফায় মারধর ও নির্যাতন চালায়। পরিবারের কাছ থেকে টাকা আদায়েও বাধ্য করা হয় তাদের। তারা আবার নিচে বইয়া আমরা অন্য পিস্তল ধরছে, মানে এমন মায়ের মারে মানে অজ্ঞান করিলে মারতে মারতে। আমরা তো এক পর্যায়ে মনে করছি যে আমরা মনে করি আর দেশের মাটি যাইতে পারতাম না। অভিযোগ আছে প্রথমে বাংলাদেশ থেকে নেপাল, এরপর হংকং হয়ে কানাডা পার করার প্রলোভন দালালদের। ১২ লাখ টাকার চুক্তি, নেপালে গেলে পাসপোর্টে লাগবে কানাডার ভিসা। প্রথমে ৫ লাখ, পরে কাজ করে পরিশোধ করতে হবে বাকি ৭ লাখ টাকা। যেতে না পারলে নেপাল যাওয়ার খরচও ফ্রি। এমন প্রলোভনে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই। সম্প্রতি মানব পাচারের তৃতীয় রুট হিসেবে নাম এসেছে পর্যটন নির্ভর অর্থনীতির দেশ নেপালের। আগে ক্রোয়েশিয়া, রোমানিয়া, সার্বিয়া সহ পূর্ব ইউরোপের কিছু দেশে যেতে হলে নেপালে গিয়ে বায়োমেট্রিক দিতে হতো বাংলাদেশিদের। একসময় সেসব দেশে নিয়ে যাওয়ার আশ্বাসে দালাল চক্র টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ থাকলেও এবার সামনে এলো মানব পাচার ও নির্যাতনের ঘটনা। কানাডা নিয়ে যাওয়ার নাম করে যাত্রীদের নেপালে নিয়ে এসে টাকা আত্মসাৎ, আটকে রাখা ও নির্যাতনের যে অভিযোগ, তা আমাদের জানা মতে এবারই প্রথম। ঢাকার অপরাধ তদন্ত বিভাগ বলছে ইতালি কিংবা কানাডা, লিবিয়ার মতো আলজেরিয়া, মঙ্গোলিয়া সহ মানব পাচারের নতুন নতুন রুটের খোঁজ পাচ্ছে তারা। সিআইডির সদর দপ্তরে ১৫০টি মামলা তদন্তাধীন। শনাক্ত করা হয়েছে অন্তত ৩৫টি চক্র। মানুষ যখন নেপালে যায় তখনই মানুষের বোঝা উচিত যে মানুষ কেন নেপালে যাচ্ছে। মানুষ নেপাল রুট হয়ে তো কোথাও কানাডা যাওয়ার কথা না। তাইলে যখন একটা মানুষকে নেপালে নিয়ে যাওয়া হয় তখনই তার মনে সন্দেহ জাগার কথা যে এই রুটটা আসল রুট না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে চলতি বছরের জুন পর্যন্ত পুলিশ তদন্তাধীন ও আদালতে বিচারাধীন মানব পাচার মামলার সংখ্যা ৪,৬৪৩টি। এইসব মামলার আসামি ৪২,০৫৬ জন। গ্রেপ্তার হয়েছে ১৬,৯৩১ জন আসামি। আর গত ৩ বছরে বিচারের মাধ্যমে নিষ্পত্তি হওয়া মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে ১১ জনের। অন্যান্য মেয়াদে সাজা পেয়েছে আরও ১৪৮ জন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন বহির্বিশ্বে নেপালের কর্মী চাহিদা থাকায় সুযোগ দিচ্ছে দালাল চক্র। ক্ষেত্র বিশেষে বাংলাদেশিদের নেপালের পাসপোর্ট করে দিয়েও বিদেশে পাঠানো হচ্ছে। তবে যুব তরুণদের অনিশ্চিত ভবিষ্যৎ, কর্মসংস্থানের অভাবের কারণে এমন ঘটনা বাড়ছে। নেপালের এটা একটা উইন উইন সিচুয়েশন। নেপালের রিক্রুটিং এজেন্টের সাথে বাংলাদেশের যারা দালালরা রিক্রুটিং এজেন্ট, তাদের সাথে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এ উইন উইন সিচুয়েশনের মাধ্যমে নেপালি পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছে। সচেতনতাটা আরো ব্যাপক এবং 1-to-1 হওয়া দরকার, গ্রাম ভিত্তিক হওয়া দরকার। যাদেরকে মডেল হিসেবে দেখতেছে তারা যেন সচেতনতা তৈরি করে, যারা ভিকটিম তারা যেন তৈরি করে। তরুণদের কর্মসংস্থান নীতি, সঠিক পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, প্রবাসীদের দিয়ে সচেতনতা ক্যাম্পেইন করা গেলে মানব পাচার ঝুঁকি কমতে পারে বলছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। পুলিশের পোশাকের রং বদলেছে, আস্থার রং কি বদলাবে? দায়িত্ব আরও সুদৃঢ় হবে কি না সেটিও সময় সাপেক্ষ। অপরাধ বিশেষজ্ঞ সাবেক কর্মকর্তারা বলছেন পোশাকি পরিবর্তনের সাথে পুলিশের কার্যক্রম ও আচরণ পরিবর্তন হলেই তাদের প্রতি আস্থা বাড়বে জনগণের। অন্যদিকে সমালোচনার ঊর্ধ্বে উঠে নতুন পোশাককে ইতিবাচকভাবেই দেখছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাজিদ আরাফাতের প্রতিবেদনে বিস্তারিত।
জননিরাপত্তা নিশ্চিতে জনগণের বন্ধু খ্যাত পুলিশকে হরহামেশাই মুখোমুখি অবস্থানে দেখা যায়, যার সবচেয়ে ন্যাক্কারজনক উদাহরণ দেখা গিয়েছিল ২৪ জুলাই আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে সে সময় মরিয়া হয়ে উঠেছিল তারা। হাজারো প্রাণের অকাল পরিণতি ঘটে পুলিশের গুলিতে, জন্ম দেয় নানা সমালোচনার। অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের অতীত কর্মকাণ্ড আর কালিমা ঘোচাতে অবধারিত হয়ে ওঠে সংস্কার। এমন বাস্তবতায় বাহিনীর কার্যক্রমে পরিবর্তন আনতে বিভিন্ন সুপারিশ দেয় কমিশন। তবে সবাইকে অবাক করে পুলিশের পোশাক পরিবর্তনই যেন মুখ্য হয়ে ওঠে, যা কিনা কমিশনের পক্ষ থেকে সুপারিশই করা হয়নি। গেল ১৫ নভেম্বর থেকে লৌহ রঙের নতুন পোশাকে দায়িত্বে নেমেছে পুলিশ, আর এরপরেই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। মিশ্র মন্তব্যে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যমও। প্রশংসার পাশাপাশি তির্যক মন্তব্য করতেও পিছপা হননি কেউ কেউ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুলিশের ব্যবহৃত অন্যান্য উপকরণের সাথে সামঞ্জস্যে ঘাটতি আছে নতুন পোশাকের। তবে শুধু নতুন পোশাকে নতুনত্ব নয়, পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গণমানুষের আস্থা অর্জনে কাজ করার পরামর্শ তাদের। অপরাধীদের জন্য যে রঙের পোশাক পরলে অপরাধীরা সতর্ক থাকে, যে রঙের পোশাক পরিধান করলে জনগণের মধ্যে একটা সাহস সঞ্চার হয় যে পুলিশ আছেন, বা এত দূরে আছেন, এত কাছে আছেন, খুব সহজে একজন পুলিশকে আইডেন্টিফাই করা যায়, এই প্রসঙ্গগুলোকে গুরুত্ব বা বিবেচনা করে রংটা নির্ধারণ করা হয়নি। এটি খুব স্পষ্ট। কর্মকাণ্ড যদি অভিযোগ মুক্ত না হয়, তখন হাজার রঙের পোশাক পরিয়েও কোনো লাভ হবে না। আমরা তার কর্মকাণ্ডের পরিবর্তনটা দেখতে চাই। সাধারণত দেশ অনুযায়ী আবহাওয়ার ভিত্তিতে পোশাক নির্বাচন করা হয় সেবা সংস্থাগুলোর। পুলিশের সাবেক কর্মকর্তাদের মতে, সরকারের দৃশ্যমান অংশ হিসেবে পুলিশের পোশাক বাছাইয়ের চেয়ে সেবার মান বাড়াতে বেশি মনোযোগ প্রয়োজন। পাশাপাশি পুলিশের পরিবহন ব্যবস্থা, থানার অবকাঠামো উন্নয়ন সহ অন্যান্য সুবিধা বাড়াতে অগ্রাধিকার দেওয়ার তাগিদ তাদের। পুলিশ একটা নিউট্রাল বডির আন্ডারে পরিচালিত হোক, একটা নিউট্রাল আমব্রেলার নিচে পুলিশ পরিচালিত হোক, এটা আমরা চাচ্ছিলাম। একটা স্বাধীন পুলিশ কমিশন আমরা চাচ্ছিলাম। পোশাক যেটাই হোক না, কালো সাদা, দ্যাটস নট ডাজন্ট ম্যাটার। পুলিশের অনেকে মালামাল নষ্ট করে ফেলা হয়েছে, অনেক থানা লুট হয়ে গেছে, অস্ত্র লুট হয়ে গেছে, সেইগুলো রিপ্লেসমেন্ট সবার আগে দরকার। কাজেই সেটা না করে শুধু পোশাকের দিকে নজর দিলে তো হবে না। ডিএমপির তথ্যমতে এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় 25% সদস্যকে নতুন পোশাক দেয়া হয়েছে। তবে পছন্দ অপছন্দের ঊর্ধ্বে এই পরিবর্তনকে ইতিবাচক বলছেন পুলিশ কর্মকর্তারা। পছন্দ অপছন্দ একেবারেই আপেক্ষিক। আমার কাছে যেটা পছন্দ সেটা আপনার কাছে পছন্দ নাও হতে পারে, আপনার পছন্দ আমার কাছে পছন্দ না হওয়ার এটা অস্বাভাবিক কিছু না। আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে আমার পেশাদারিত্ব বা আমার কাজে কোনো পরিবর্তন আসছে কিনা। আমরা সেই ইতিবাচক জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছি। পোশাকের সমালোচনাকে পাশ কাটিয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দেশ ও জনগণের সান্নিধ্যে থাকবে পুলিশ বাহিনী, এমন প্রত্যাশাই সবার। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 5 বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। সিলেট বিভাগে একই সময়ে মোট 9 জন নিহত হওয়ার তথ্য দিয়েছে বিজিবি। এম এ হামিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক প্রতিবেদন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যা যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে, যে কোনো অজুহাতে সীমানার ওপার থেকে আসা গুলি কেড়ে নিতে পারে সীমান্ত এলাকার মানুষের প্রাণ। বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হলেও থামছে না সীমান্ত হত্যা। সবশেষ 4 ডিসেম্বর নিহত হয়েছেন 25 বছর বয়সী শুকরাম উরাং। মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া সীমান্তের নতুন বস্তি এলাকায় গরু চড়াতে গিয়ে বিএসএফ এর গুলিতে প্রাণ হারান তিনি। আমরা মুরইছড়া এলাকার মানুষ আসলে বর্ডারও আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এই বিএসএফ এর কারণে। আমাদের অনেক মানুষগুলাই বিএসএফ বর্ডারে অনেক সময় গুলি করে মারতেছে। ক্ষেতের জমিতে গেলে তারা কিন্তু গুলি করে মারিলে। তারা 3টা মানুষ আমাদের এখানে মুরইছড়া বস্তিতে মারা গেছে, তারা মারছে। তো আমরা এটা প্রতিবাদ জানাই যাতে এটা বন্ধ হয়। গেল 1 বছরে একই সীমান্তে 9ম শ্রেণীর ছাত্র সাদ্দাম মিয়া, আহাদ আলী সহ প্রাণ হারান 3 বাংলাদেশি। এছাড়া স্থানীয় সিদ্দিক আলীর পায়ে গুলি লাগে এবং আহত হওয়ায় তৈমুস মিয়া নামে আরেকজনের হাত কেটে ফেলতে হয়। 2024 সালের 1 সেপ্টেম্বর দত্তগ্রাম সীমান্তে স্কুল ছাত্রী স্বর্ণা দাস এবং 2025 সালের 31 মে একই সীমান্তে প্রদীপ বৈদ্য নিহত হন।
এছাড়া সিলেটের কানাইঘাট সীমান্তে আব্দুর রহমান, সুনামগঞ্জের মাসিমপুরে সাইদুল ইসলাম ও বাগানবাড়িতে শফিকুল ইসলাম এবং হবিগঞ্জের চুনারুঘাটে জহুর আলী বিএসএফের গুলিতে প্রাণ হারান। মুরইচড়া ক্যাম্পের একদম সীমানা সংলগ্ন তার বাড়ি। সে গরু চড়াইতে ফিলার নাম্বার 844 ইন্ডিয়ার সীমান্তে যায়, তাকে বিএসএফ গুলি করে। তার এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে, সেখানে সে মারা যায়। কিছুদিন পরপরই সিলেট মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলির কারণে আতঙ্কে থাকেন সীমান্তবর্তী এলাকার মানুষ। তাদের দাবি দ্রুত সীমান্ত হত্যা বন্ধে স্থায়ী পদক্ষেপের। শামসুল আরেফিন, এখন। বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে, কেজিতে 50 থেকে 60 টাকা দাম বাড়তি, অথচ বিক্রেতাদের দাবি দাম তেমন বাড়েনি। বাজার বিশ্লেষকরা বলছেন আগে ভাগে ব্যবস্থা নিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। দেশের পেঁয়াজের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। গত ৩-৪ দিনের ব্যবধানে দাম বেড়েছে 50% বেশি। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে পাইকারিতে ছোট বড় আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়, যা খুচরায় কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 160 টাকা পর্যন্ত। বেশি দামের কারণে কেউ কেউ তো পেঁয়াজ না কিনেই বাসায় ফিরছেন। পেঁয়াজ কিনছি 1 সপ্তাহ আগে, কিন্তু আর অন্য কিনা হয় নাই। দাম শুনি আমি কিনা বন্ধ দিয়ে দিয়েছি। গত সপ্তাহে দিলাম 530 টাকা এক পাল্লা। পেঁয়াজ 700 টাকা পাল্লা কিনছি, আগে থেকে তো এখন একটু দাম বেশি। কেজিতে 50 থেকে 60 টাকা দাম বাড়ার পর বাজারে কিছুটা বিক্রি কমেছে পেঁয়াজের। যদিও বিক্রেতাদের দাবি দাম তেমন বাড়েনি, আবার কোনো কোনো বিক্রেতা বাড়তি দামের দায় চাপালেন কৃষক ও আড়তদারদের ঘাড়ে। দিন যাব নতুন পেঁয়াজ ফেলে আসবো, বাজার স্বাভাবিক হয়ে যাবো। তারপরে এই বছর কৃষক লাভবান, এই বছর চলছে আহামারি, কিন্তু 200 টাকা হয় নাই। আমদানি নাই তো আর কি, আমদানির কারণে আর কি একটু বেড়ে গেছে আর কি। তো আমদানি হইলে কমার সম্ভাবনা আছে আর কি। এখন তো সিজন শেষ, মাল তো কমে গেছে। আমার চাহিদা 10 বস্তা, হাটে যদি পাই 5 বস্তা, এটা শর্ট থাকে না। মানুষ কম কিনে, আবার নতুন পেঁয়াজটা যখন আমদানি হবে তখন মানুষ বেশি কিনবে। এদিকে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার পেছনে বর্তমান সরকারের উদাসীনতা আছে বলে মনে করছেন বাজার বিশ্লেষক ও সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। তিনি বলেন আগেভাগে ব্যবস্থা নিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। এই যে গত 1 মাস যাবৎ কনজিউমাররা সাফার করলো পেঁয়াজের দামে, 50-55 টাকা থেকে 110 টাকা, এখন আজকে 150 টাকা 60 টাকা হয়ে গেল। এই যে মাঝখানে একটা ব্যবসায়ী গ্রুপ ব্যবসা করে গেল, এটা হচ্ছে সরকারের ব্যর্থতা। সরকার জেনে হোক না বুঝে হোক এই কাজটা করেছে। এটা যদি আপনাকে নভেম্বরে অক্টোবরের শেষে যদি কিছু পেঁয়াজ আমদানির জন্য 4 থেকে 5 লক্ষ টন পেঁয়াজ আমদানি একটা এলসিটা ওপেন করে দিতেন, আইপি ইস্যুটা করতেন, তাহলে কিন্তু আজকে ক্রাইসিসটা হয় না। অন্যদিকে সরকারের কাছে পেঁয়াজ উৎপাদনে যে তথ্য আছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি AHM শফিকুজ্জামান। তিনি বলেন ভোক্তার পকেট কাটার দায় নিতে হবে সরকারকে। প্রতিদিন আমার এখন 70 থেকে 80 টাকা ভোক্তারা আপনার যে ট্যাক্সেশন দিচ্ছে, অর্থাৎ অতিরিক্ত দামে কিনছে, তাতে প্রতিদিন 5000 টন পেঁয়াজ লাগে। আপনারা হিসাব করেন যে প্রতিদিন 5000 টন পেঁয়াজ, এটি যদি 80 টাকা অতিরিক্ত দামে কিনে, তাহলে এই যে ভোক্তার সাথে আমি বলবো এক ধরনের প্রতারণা। ভোক্তার পকেট থেকে এই টাকাটা চলে যাচ্ছে। এই জন্য আমি দায়ী করব যে সরকারের সিদ্ধান্তহীনতা। এবং আমি কিন্তু অনেকদিন ধরে বলছিলাম যে এবারে যেটা ডাটা দেওয়া হচ্ছে উৎপাদনের, সেই ডাটাটা সঠিক নয়। প্রতি বছর ডিসেম্বর মাসের দিকে বাজারে মুড়ি কাটা পেঁয়াজ উঠলেও এবার এখনো আসেনি। এসব কারণে সঠিক সময়ে আমদানি না করায় পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়ছে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আবারও সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। আজ থেকে প্রতিদিন 50টি করে আইপি বা আমদানি অনুমতি ইস্যু করা হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রতিটি আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আমদানির সুযোগ পাবেন আমদানিকারকেরা। শনিবার রাতে কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 1 আগস্ট থেকে এখন পর্যন্ত যারা অনুমতির জন্য আবেদন করেছিলেন কেবল তারাই পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক শুধু একবারই আবেদন করার সুযোগ পাবেন। মন্ত্রণালয় আরও জানায়, পেঁয়াজের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই সীমিত আকারের আমদানির কার্যক্রম অব্যাহত থাকবে। মানবসৃষ্ট নানা সমস্যায় হুমকির মুখে বিশ্বের অন্যতম বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। পর্যটকবাহী জাহাজ, প্লাস্টিক পণ্য, এমনকি শুটকি পল্লী সবকিছুই সুন্দরবনের শৃঙ্খলাকে নষ্ট করছে। বনের গহীরে নানা অনুষ্ঠান ঘিরে বাড়ে হরিণ শিকার, দূষণে জীববৈচিত্র্য সহ ক্ষতিগ্রস্ত হয় বনের পরিবেশ।
বিস্তারিত জানাচ্ছেন রামিম চৌধুরী। বিশ্বের অন্যতম বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, যে বনকে বলা হয় দক্ষিণ এশিয়ার ফুসফুস ও দুর্যোগ মোকাবেলার ঢাল। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সুন্দরবন এখন পড়েছে হুমকির মুখে। সুন্দরবনের দুবলার চর, প্রায় ৮১ বর্গ কিলোমিটারের এই চরে প্রতি বছর নভেম্বরে হয় রাস উৎসব। এই উৎসবে আসেন হাজারো দর্শনার্থী। শত শত ট্রলার চলে বনের নদী ও খালে। উৎসব ঘিরে বসে শতাধিক দোকান। যত্রতন্ত্র ফেলা হয় নিষিদ্ধ পলিথিন ও চিপসের প্যাকেট। এছাড়াও ট্রলারের উচ্চ শব্দও বন্য প্রাণীদের করে আতঙ্কিত। এমনকি রাস উৎসবে সুন্দরবনের এই চরে হরিণ শিকার করেন অনেকেই। এবছর ৭,০০০ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে বন বিভাগ। পশু শিকারের চেষ্টার দায়ে গ্রেফতার করা হয় ৩২ শিকারীকে। যে মন্দিরে পূজার শেষে সকলকে পাতলা পলিথিনে করে করে প্রসাদ দেওয়া হচ্ছে, অথচ আগেকার দিনে কিন্তু পাতায় বা মাটির হাঁড়িতে প্রসাদ দেওয়া হতো। কাজেই আপনি চিন্তা করেন কত পরিমাণে পলিউশন ওইখানে হয়েছে। রিজার্ভ ফরেস্টের সংজ্ঞার ভেতরেও যায় না এবং এগুলো ভীষণভাবে বনকে ক্ষতি করে। কাজেই আমি দৃঢ়ভাবে মনে করি এটি এখান থেকে বন্ধ করা উচিত। এদিকে সুন্দরবনের দুবলার চরকে বছরের পর বছর শুটকি প্রস্তুতের কাজে ব্যবহার করা হচ্ছে। প্রতি বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত হাজারো কর্মী এখানে শুটকি তৈরির কাজ করেন। সংরক্ষিত বনের মধ্যে এসব কার্যক্রম বনের জীববৈচিত্র্যের জন্য বয়ে আনছে অপূরণীয় ক্ষতি। এখানে শুটকিকে কেন্দ্র করে যে পরিমাণ লোকজন এবং জেলেরা এখানে বাস করে বা থাকে, এটা আগে একটা সময় একভাবে থাকতো। এলইডি লাইট লাগায়, এখানে তারা পলিথিন প্লাস্টিকের একটা পলিউশন ঘটে, যেটি এখন সব ক্ষেত্রে ছড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশাধিকারের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে বন বিভাগকে। একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে সেখানে পারমিশন দেওয়া হবে, যার ইচ্ছা সেই চলে যাবে, ব্যাপারটা এরকম না। এবং এই জায়গাটাতে একটা সংরক্ষিত বনে একটা সংরক্ষিত সংখ্যাকে যেন পারমিশন দেওয়া হয় এবং যারা অলরেডি প্রশিক্ষিত বা ট্রেন কিভাবে সংরক্ষিত বনাঞ্চলকে ব্যবহার করতে হবে, সংরক্ষিত বনাঞ্চলে বসবাস করতে হবে, ঠিক সেইটাই করা উচিত। পর্যটকদের সঠিক গাইডলাইন না দিয়ে বনে প্রবেশ করতে দেয়া রাস উৎসব বা শুটকিপল্লীর কার্যক্রম বনের জন্য সুখকর নয়। জীববৈচিত্র্যকে বাঁচাতে হলে সংরক্ষিত বনাঞ্চলকে বাঁধতে হবে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে। রামিম চৌধুরী, এখন খুলনা। শীতের প্রকোপ উত্তরের জেলা চুয়াডাঙ্গায় সকালে কুয়াশার হিমেল হাওয়ায় জনজীবনে ভোগান্তি বাড়াচ্ছে। বেশি দুর্ভোগে পড়ছেন ভোরে কাজের খোঁজে বের হওয়া খেটে খাওয়া মানুষ। শীত নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক জানাবেন আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা কেমন? জ্যোতিকা, আজকে তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গাতে। আর তাপমাত্রা প্রতিনিয়ত কিন্তু কমছে। এই তাপমাত্রা কমার ফলে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু খুবই কষ্টে রয়েছে। যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছে, রিক্সা চালক রয়েছে। বিশেষ করে জ্যোতিকা, একটা বিষয় জানিয়ে রাখি যে জেলা প্রশাসন এবং ত্রাণ যে অফিস রয়েছে সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি যে সরকারি কি পরিমাণ কম্বল চুয়াডাঙ্গার জন্য বরাদ্দ এসেছে বা চাহিদাপত্র পাঠানো হয়েছে। যার ফলে আমরা দেখেছি যে যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু এখন পর্যন্ত সরকারি যে কম্বল বা সরকারি যে পোশাক সেটি কিন্তু আসলে তাদের হাতে পৌঁছায়নি। পাশাপাশি আমি দেখেছি যে উপজেলাগুলোতে যারা একেবারে নিম্ন আয়ের, যারা রাস্তার ঠিক পাশে খড়কুটোর জ্বালিয়ে আসলে শরীরে যে শীত নিবারণ করছে তারা কিন্তু খুবই কষ্টে রয়েছে। পাশাপাশি যারা রেল লাইনের ধারে যারা অস্থায়ী বসবাস করে তারা কিন্তু আসলে খুবই কষ্ট রয়েছে। পাশাপাশি একটা বিষয় যে চুয়াডাঙ্গা হাসপাতালে গত এক সপ্তাহে কিন্তু রোগীর চাপ বেড়েছে। শুধু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নয় জ্যোতিকা, উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানেও কিন্তু প্রতিনিয়ত আসলে শীতজনিত রোগীর সংখ্যা ভর্তি হয়েছে। এরই মধ্যে গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 711 জন রোগী ভর্তি হয়েছে, যার ভিতরে অধিকাংশই শিশু জ্যোতিকা।
আর শীতের যে আমি যে আজকের যদি কথা বলি, আজকে কিন্তু সকাল থেকে ঘন কুয়াশা ছিল। বেলা বাড়ার সাথে সাথে সেই কুয়াশা কেটে গেলেও শীতের যে প্রকোপ সেটি কিন্তু এখনো রয়েছে। বেলা বাড়লে শীতের যে অনুভব সেটা কিছুটা কমলেও সন্ধ্যার পরে কিন্তু শীত আবারও জেঁকে বসছে। তো আবহাওয়া অফিস আমাকে যেমনটি বলছে আজকে, যে আবহাওয়া অফিস বলছে সামনে যে দিনগুলো সেই দিনগুলো আরো ভয়াবহ। আর সামনে যে দিন সেই দিনে শীত পড়বে, ভারী শীত বয়ে যাবে চুয়াডাঙ্গার উপর দিয়ে। জ্যোতিকা, এই ছিল শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের প্রকোপ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী অনেক চক্রবর্তী। অন্যদিকে শীত জেঁকে বসায় ব্যস্ততা বেড়েছে বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল কম্বলের হাট ও আশপাশের তাঁতপল্লীতে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এখানে চাদর, কম্বল সহ নানা শীত পোশাকের জমজমাট বেচাকেনা চলে। বিস্তারিত জানাতে শাওইল হাট থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, এই শীতে বেচাকেনা সেখানে কেমন জমেছে? প্রতিদিন কত টাকার বেচাকেনা হচ্ছে জানাবেন। জ্যোতিকা, এখানে সপ্তাহে 2 হাট বারে চাদর এবং কম্বল কেনাবেচা চলে। এই কেনাবেচায় সপ্তাহের 2 হাট বারে প্রায় কোটি টাকা ছাড়িয়ে যায় কেনাবেচা। আর এখানে যারা কেনাবেচা করতে আসেন তারা সবাই পাইকারি কেনাবেচা করেন। এখানে খুচরা কেনাবেচার জন্য সাধারণ মানুষ আসলে আসেন না, সে কারণে খুব বেশি ভিড় না হলেও কিন্তু অনেক টাকার কেনাবেচা হয়ে থাকে। কারণ এখানে যারা ক্রেতা আসেন তারা দেশের বিভিন্ন জেলা থেকেই আসেন এবং তারা এখান থেকে কম্বল এবং চাদর ক্রয় করে তারা তাদের নিজেদের জেলায় বিক্রি করে থাকেন। আর এখানে হাটের যে সময়, এই সময় একটু ভিন্ন সময়। এটি ফজরের নামাজের পরপরই হাট বসে এবং হাটের কেনাবেচা শুরু হয় এবং সূর্য ওঠার আগেই সেটি জমজমাট হয়ে ওঠে এবং সূর্য ওঠার পর থেকে এখানে বেচাকেনা কমতে শুরু করে। আর এই যে শীতে একেবারে এই শীতের সকালে যারা কম্বল তৈরি করেন, যারা তাঁতি রয়েছেন, আশপাশের প্রায় 40টি গ্রামের তাঁতি এখানে তাদের বিভিন্ন সময় বিভিন্ন জন এখানে চাদর এবং কম্বল নিয়ে আসেন এবং তারা এখানে হাটে মূলত বিক্রি করেন এবং সেই যে ক্রেতা, সেই ক্রেতার সাথে তাদের একটি সম্পর্ক তৈরি হয়। মূলত এই হাট তাদের সাথে ক্রেতা বিক্রেতার একটি সম্পর্ক তৈরি হওয়ার হাট এবং এই হাটে বিক্রয়ের পর থেকে তারা বাড়ি থেকেই ক্রয় বিক্রয় করেন এবং যারা বিক্রি করতে পাচ্ছেন না চাদর, তারাই মূলত এই হাটে আসেন। তাছাড়া যে আশপাশের যে 40টি গ্রাম রয়েছে, এই 40টি গ্রামের তাদের ব্যবসায়িক সমিতি রয়েছে, তাঁতি সমিতি রয়েছে, সেই সমিতির মাধ্যমে বিক্রি করে থাকেন এবং এই যে বেচা বিক্রি চলে, এটি আসলে হাট কেন্দ্রিক যে কেনাবেচা, কত টাকার কেনাবেচা হয় এটি আসলে হাট কেন্দ্রিক বলা যাবে না। আমরা এখানে সমিতির যারা রয়েছেন, এই বিভিন্ন সমিতিগুলোর যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে শুধুমাত্র হাটেই 2 হাট বারেই কোটি টাকা ছাড়িয়ে যায় কেনাবেচা এবং এখানে যে বাইরে থেকে ক্রেতারা আসেন, জেলার বাইরে থেকে ক্রেতারা আসেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা দাম এবং এখানকার চাদরের যে মান, এই 2 মিলে সন্তুষ্ট রয়েছেন। এই হাটে 80 টাকা থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত চাদর এবং কম্বল রয়েছে। তবে ক্রেতারা বলছেন যে এখানে দাম, চাদর এবং কম্বলের দাম যথেষ্ট কম থাকলেও মান ভালো থাকলেও হাটের যে খাজনা সেটি তাদের জন্য অনেকটাই বেশি হয়ে গেছে এবং গেল বছর পর্যন্ত প্রায় 40 থেকে 50 জন বাইরের ক্রেতা এখানে আসতেন, সেখান থেকে আজকে মাত্র 7 থেকে 8 জন জেলার বাইরের ক্রেতা আমরা দেখেছি। তারা দাবি জানিয়েছেন যে এই হাটের খাজনা কমালে হাটে ক্রেতা আরো বাড়বে। এই ছিল আমার কাছে সব শেষ। জ্যোতিকা, বগুড়া থেকে যুক্ত ছিলেন রাজীব সেলিম, জানাছিলেন সেখানকার সবশেষ তথ্য। আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে জামালপুরের জলাবদ্ধ জমিতে রোপা আমন ধানের বিকল্প হিসেবে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে পানি ফল। কম খরচে অধিক লাভের জন্য বন্যার পানি চলে যাওয়ায় পর জলাবদ্ধ ও পতিত জলাশয়ে পানি ফলের চাষ করেছেন কৃষক। বিস্তারিত জুয়েল রানার প্রতিবেদনে। 45% এই জমিটা 7 থেকে 8 বছর যাবত পড়ে আছে জলাবদ্ধতার কারণে। ফেলে রাখছি, এনে কোনো ধান হইতেছে না। বিগত 8 বছর ধরে আশরাফুল সরকার সুমন তার 40% জলাবদ্ধ জমিতে একবার বোরো ধান চাষ করলেও অতিবৃষ্টি ও বন্যার পানিতে তলিয়ে থাকায় আমন ধান চাষ করতে পারেন না। শুধু সুমন নয়, ওই এলাকার অনেক চাষি জলাবদ্ধ জমিতে পানি ফল চাষের কথা শুনলেও কিভাবে চাষ করতে হয় তা জানেন না। আবার পাশের ঝাউরাম গ্রামের কৃষক সুলতান মিয়া জলাবদ্ধ জমিতে আমন ধানের বিকল্প ফসল হিসেবে 2 থেকে 3 বছর পানি ফল চাষ করছেন। জেলার দেওয়ানগঞ্জ থেকে পানি ফলের চারা সংগ্রহ করে আষাঢ় মাসে রোপণ করেন। পানি ফল চাষে বিঘা প্রতি তার খরচ হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা।
ফলন ভালো হলে 30 থেকে 40 হাজার টাকায় বিক্রি হয়। কম খরচে বেশি লাভ হওয়ায় খুশি তিনি। দেখা দেখে অনেকেই পতিত জলাভূমিতে পানি ফল চাষে দেখাচ্ছেন আগ্রহ। 2 বছর ধরে আবাদ করি, ভালোই আলহামদুলিল্লাহ। আমরা মনে করেন প্রতি সিজনে 30 থেকে 40 হাজার টাকা পাই। স্বল্প সময়ে কম খরচে বেশি লাভ হওয়ায় পানি ফল চাষ দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিন জেলা ও জেলার বাইরে থেকে পাইকারি ব্যবসায়ীরা পানি ফল কিনতে আসেন। সরাসরি মাঠ থেকে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করেন এই পানি ফল। সার্ভিস যাই দিছি দেওয়ার পরে মনে করেন যে ফলন হয়েছে। এই ফলের চারা আনার পর এই জমিতে লাগানোর পর দেখি যে এর উৎপাদন ভালো। মানুষের চাহিদা বাড়ছে, আইন্দার বোধে আরো হবো। জেলার 7 উপজেলার 18,000 হেক্টর জলাভূমি রয়েছে। এই জমিতে আমন ধান চাষের বিকল্প হিসেবে পানি ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি উন্নত জাতের চারা সংগ্রহ এবং প্রশিক্ষণের আশ্বাস দেয় কৃষি বিভাগ। এই পানি ফলের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া কোনো কৃষক যদি এই বিষয়ে আগ্রহ প্রকাশ করে আমরা তাদের বীজ এবং অন্যান্য প্রশিক্ষণের ব্যবস্থা করে আমরা তাদেরকে এই পানি ফলের আবাদের বিষয়ে আমরা উদ্বুদ্ধ করছি। শুধু জামালপুরেই না, যেখানেই জলাবদ্ধতার সমস্যা সেখানেই পানি ফল চাষে লাভবান হওয়ার দারুণ সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। এখন জামালপুর। নেত্রকোনার হাওরগুলোতে নিষিদ্ধ জালের ব্যবহার বাড়ায় কমছে মাছের উৎপাদন। চায়না দুয়ারি জালের ফাঁদে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী। নিষিদ্ধ জালের উৎপাদন ও ব্যবহার বন্ধে মানববন্ধন সহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন জেলের সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, হাওরে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিতই করা হচ্ছে অভিযান। রিফাত আহমেদ রাসেলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার হাওরগুলো মাছ উৎপাদনের একটি বড় ক্ষেত্র। ধানের পর মাছই নেত্রকোনার অর্থনীতির অন্যতম একটি চালিকা শক্তি। তবে পরিবেশগত সংকটের পাশাপাশি মানবসৃষ্ট নানা কারণে কমছে মাছের উৎপাদন। পানি নেমে যাওয়ায় মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ির হাওরগুলোতে এখন পুরোদমে চলছে মাছ ধরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরায় ব্যস্ত জেলেরা। তবে নিষিদ্ধ জালের ব্যবহার বাড়ায় প্রভাব পড়েছে হাওরের মাছের উৎপাদনে। হাওরের সর্বত্রই চায়না দুয়ারি জালের ব্যবহার সংকটে রয়েছে দেশীয় মাছের প্রজননে। মাছের পাশাপাশি হাওরের নানা জলজ প্রাণীও রয়েছে সংকটে। পাশাপাশি নষ্ট হচ্ছে হাওরের প্রাকৃতিক পরিবেশ। গরিব দুঃখী মানুষ যা পায় তাই তো মাইরা খাই, ঠিক আছে। আমরা এখন পোনা কোনটা আছে বড় কোনটা এটা আমরা বুঝি না, কারণ আমরা কত হইলে পেট চলন হয়েছে কথা গরিব দুঃখী মানুষ। আর এটা আছে বড় জাল, এটা কিন্তু ক্ষতি হয় না, কিন্তু চায়না বেড়জাল কারেন্ট জাল এটা ক্ষতি। বিশেষ করে যে এই যে চায়না পায়রা, চায়না যে জালটা এটা খুব মাছের ক্ষতি করে এবং যখন ডিম থেকে শুরু করে একবার পোনা পর্যন্ত সব মাছ নষ্ট করে ফেলে। এদিকে ভরা মৌসুমেও মোহনগঞ্জের মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা নেই তেমন মাছের। ক্রেতা ও বিক্রেতাদের হাঁকডাকে ব্যস্ত নগরে এখন অনেকটাই নীরবতা। এটা দিন দিন প্রভাব কমছে, কারণ মাছ নাই দেশে, এই একমাত্র চায়না বাইরের কারণে। যারা কর্তৃপক্ষ আছে আমার মনে হয় যদি তারা ওইটার পিছনে শ্রমগ্রাম দেয় তাহলে আমরা আরও প্রচুর পরিমাণ মাছ পাবো। হাওর নদী ও জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে মানববন্ধন সহ নানা কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন পরিবেশ কর্মীরা। চায়না দুয়ারি জাল আসলে প্রকৃতির জন্য এবং মাছের প্রজননের জন্য খুবই ক্ষতিকর। তা জেনেও প্রতি বছর চায়না দুয়ারি জালের ব্যবহার উৎপাদন বেড়েই চলেছে। জেলেদের নানা রকম দিক নির্দেশনার পাশাপাশি হাওরে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানালেন জেলার এই মৎস্য কর্মকর্তা। এখানে আসলে যে নিষিদ্ধ অবৈধ জালগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলোর ব্যবহার কমানোর জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। পাশাপাশি জেলেদের নিয়ে মত বিনিময় সভা, উদ্বুদ্ধকরণ সভা এগুলোর আলোচনা করছি। নেত্রকোনায় প্রতি বছর প্রায় 1,10,000 মেট্রিক টন মাছের উৎপাদন হয়। এর মধ্যে হাওর সহ প্রাকৃতিক উৎস থেকেই
মাছের উৎপাদন হয় প্রায় ৬৭,০০০ মেট্রিক টন। জেলার চাহিদা মিটিয়েও অর্ধেকের বেশি মাছ পাঠানো হয় রাজধানীসহ সারা দেশেই। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। সরকারি বা বেসরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তির আবেদন সময়সীমা বাড়ানো হয়েছে। এখন প্রার্থীরা আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। নৌপরিবহন অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণের কোর্সে যোগ দিয়ে তরুণ তরুণীরা গড়ে তুলতে পারবেন সমুদ্র পেশায় আন্তর্জাতিক মানের ক্যারিয়ার। যোগ্য প্রার্থীগণ নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত জেনে ও অনলাইনে আবেদন করতে পারবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের গোয়ার নাইট ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পর্যটক সহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবরে হচ্ছে মৃতদের অধিকাংশই ক্লাবের কিচেন কর্মী, আর পর্যটকের সংখ্যা ৩ থেকে ৪ জন। মরদেহ শনাক্তের আগে প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। শনিবার দিবাগত রাতে রিসর্ট সিটি খ্যাত গোয়ার রোমিও লেনের জনপ্রিয় ব্রিজ ক্লাবে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসক জানিয়েছেন সিলিন্ডার বিস্ফোরণে অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাসরোধে। দগ্ধ হয়ে মারা গেছেন ৩ জন। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। মাত্র ১ বছর আগে পর্যটকের জন্য উন্মুক্ত ওই ক্লাবে সেফটি প্রোটোকল মানা হচ্ছিল কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে। অস্ট্রেলিয়ায় শিশু কিশোরদের জন্য বন্ধ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আগামী ১০ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে আইনটি, যার ফলে ১৬ বছরের নিচে শিশু কিশোরদের থাকবে না কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। অস্ট্রেলিয়া সরকার বলছে ক্ষতিকর কন্টেন্ট থেকে শিশু কিশোরদের সুরক্ষা দেবে এই আইন। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি খান। ইউটিউব, এক্স, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমের দরজা বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ার শিশু কিশোরদের জন্য। উদ্দেশ্য, সাইবার বুলিং থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যত ক্ষতিকর কন্টেন্ট আছে সেগুলো থেকে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা। যদিও মেসেঞ্জার কিডস, হোয়াটসঅ্যাপ, গুগল ক্লাসরুম ও ইউটিউব কিডসের মতো কিছু প্ল্যাটফর্ম এর আওতায় আসবে না, তবুও সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া আসছে শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে। ইউনিসেফ বলছে শিশু কিশোররা অনলাইনে যে হয়রানির শিকার হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বন্ধ হলেও সেই সমস্যার তেমন কোনো পরিবর্তন আসবে না, বরং কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো দিকগুলো শিশুদের জন্য কাজে লাগানো যায় সেদিকে নজর দেওয়া প্রয়োজন। এদিকে এই সিদ্ধান্ত ভালোর চেয়ে খারাপই বেশি হবে বলে মনে করছেন দেশটির অনেক শিশু কিশোরী। অনেকে বলছেন এই আইনের মাধ্যমে সাংবিধানিক অধিকার হারাবে শিশুরা, থাকবে না মত প্রকাশের স্বাধীনতা। এটি পিতামাতার নির্দেশনা হওয়া উচিত, সরকারের কঠোর নিষেধ নয়। So I believe that as a young Australian, we as a whole will have our constitutional right taken away from us, and we will also be invisible with this ban. We won't be able to share our views or opinions, and we won't be able to hear others' views and opinions, political or just about anything. Whether as online you find more people that like understand you and সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। আইনের সঠিক প্রয়োগ চান তারা। I think it's fantastic, but I wish the government good luck in trying to get the companies to make sure that the students and the teenagers that are going to be involved in and impacted in this are going to be able to follow it through. এদিকে ইউটিউব বলছে সরকারের এমন দ্রুত সিদ্ধান্তে শিশু কিশোররা আরও অনিরাপদ হয়ে পড়বে। আর ফেসবুক, ইনস্টাগ্রাম ইতোমধ্যে এই নিষেধাজ্ঞাকে মেনে প্রায় ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। আর সরকার বলছে এই নিষেধাজ্ঞা শিশুদের সুরক্ষার জন্য জরুরি। Through their social media activities, through bullying, through a series of events, I am firm and unintimidated by those companies continuing to act the way that they have chosen to act for so long. এই আইন বাস্তবায়নে সরকার কতটা সফল হবে আর দেশটির শিশু কিশোরদের ওপর কেমন প্রভাব পড়বে তা সময়ই বলে দেবে। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব।
মোট 621টি ক্রিসমাস ট্রির মাধ্যমে বাড়ি সাজিয়ে বিশ্ব রেকর্ড করলেন জার্মানির জেরোমিন পরিবার। বৃহস্পতিবার রেকর্ড ইনস্টিটিউট ফর জার্মানি পরিবারটির কাছে আনুষ্ঠানিক সনদ তুলে দিয়েছে। একটি নির্দিষ্ট জায়গাকে সবচেয়ে বেশি ক্রিসমাস ট্রির মাধ্যমে সাজিয়ে এর আগেও 6 বার বিশ্ব রেকর্ড করে পরিবারটি। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। একদিকে প্রকৃতিতে শীতের আমেজ, অন্যদিকে দরজায় কড়া নাড়ছে মেরি ক্রিসমাস বা বড়দিন। যুক্তরাষ্ট্র থেকে জার্মানি, ইতালি থেকে স্পেন, দেশে দেশে শুরু হয়েছে বড়দিন উদযাপনের আগাম প্রস্তুতি। শিশু থেকে বৃদ্ধ সবাই মেতেছে বড়দিনের আগাম আয়োজনে। অনেকে ব্যস্ত ব্যতিক্রমী উদযাপনের মাধ্যমে সকলকে তাক লাগিয়ে দিতে। বরাবরের মতো এমনই একটি রেকর্ড সৃষ্টিকারী আয়োজন করেছেন উত্তর পশ্চিম জার্মানির লোয়ার স্যাক্সনির রিন্টেলনের একটি বাড়ির বাসিন্দারা। সুসান এবং থমাস জেরোমিন নামে এক দম্পতি তাদের পুরো বাড়ি 621টি ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছেন। বেডরুম থেকে ছাদের সিঁড়ি, বাড়ির সব অংশেই শোভা পাচ্ছে সুসজ্জিত ক্রিসমাস ট্রিগুলো। বৃহস্পতিবার রেকর্ড ইনস্টিটিউট ফর জার্মানি RID জানায় একটি নির্দিষ্ট জায়গাকে সবচেয়ে বেশি ক্রিসমাস ট্রির মাধ্যমে সাজিয়ে নতুন রেকর্ড গড়েছে জেরোমিন পরিবার। সনদ হাতে পেয়ে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরাও। Das Schmücken als solches macht auch schon Spaß. Mir jedenfalls. Auch wenn es viel Arbeit ist. Ja, wenn es viel Arbeit ist und die Leute mal sagen, du hast eine Macke, so viel Arbeit, weil ich fange im Juni an zu schmücken. Für mich ist das wunderschön, wenn dann alle hier durchlaufen, auch ganz normale Passanten, die hier vorbeikommen, die sich das angucken wollen. এর আগেও একই রেকর্ডের মালিক ছিলেন জেরোমিন পরিবার। 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 6 বার নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছেন তারা। সামনের দিনগুলোতে নতুন নতুন রেকর্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করে পরিবারটি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। বিপিএল জৌলুস হারাবে কিনা সেটা নির্ভর করবে খেলার উপর। একান্ত সাক্ষাৎকারে বিপিএল নিয়ে কথা বলার পাশাপাশি হেড কোচ ফিল সিমন্সের বিশেষত্ব নিয়েও কথা বলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেই সাথে কোচদের গড়ে তুলতেও নিবিড় পর্যবেক্ষণ জরুরি বলে মনে করছেন তিনি। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব। ভিন্ন ক্ষেত্র হলেও কোচ সালাউদ্দিনের দর্শনটাও অনেকটা সেরকম। একজন ক্রিকেটার গড়ে তোলার জন্য কাজ শুরু হয় বয়স ভিত্তিক পর্যায় থেকে, কিন্তু কোচিং এর ক্ষেত্রে দেশের ক্রিকেটে ভিন্ন চিত্র। বিপিএল এ দেশি কোচদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানালেন আক্ষেপ। কিভাবে আমাদের কোচ ডেভেলপ করতেছেন সেটাও একটা প্রসেসের মাধ্যমে। আপনি যখন একটা প্লেয়ার যখন তৈরি করেন তার পিছনে কিন্তু আপনারা অনেক ইনভেস্ট করেন। সেটা 19 থেকে হোক, আন্ডার এজ লেভেল থেকে শুরু হয়, তা আস্তে আস্তে আপনাকে গড়ে তোলেন। বাট কোচদের কিন্তু ওইভাবে আসলে সেই সুযোগ সুবিধা নাই। আমার মনে হয় যে ভবিষ্যতে এটার দিকেও নজর দিলে বোট আমাদের কোচদের জন্য অনেক লাভ হবে। প্রায় 1 বছর ধরে হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করছেন সালাউদ্দিন। সেই অভিজ্ঞতা থেকেই বিদেশি কোচদের সাথে দেশি কোচদের তুলনামূলক পার্থক্য ব্যাখ্যা করেছেন, জানিয়েছেন ফিল সিমন্সের বিশেষত্ব। ম্যান ম্যানেজমেন্ট একটা বড় জিনিস এই সব লেভেলে। ম্যান ম্যানেজমেন্ট, সেটা প্লেয়ার হোক সেটা কোচ হোক, তার ওই ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটিটা অনেক বেটার। এবং অনেক যেহেতু অনেক দিন ধরে কোচিং করছে, সে জানে আসলে কোন কোচদের কীভাবে আসলে কতটুকু ফ্রিডম দিতে হবে এবং কোন কাজটা তারা করতে হবে। এক কোচ যেহেতু তার দিক নির্দেশনায় আমরা আসলে কাজটা করি যে আসলে আমরা প্রপার ডাইরেকশনে আছি কিনা এবং আমরা সেইভাবে আগাচ্ছি কিনা। সো যদি ভিশনই না থাকে তাহলে আসলে আমরা আগাতে পারবো না। তা আমার মনে হয় সে আমাদের প্রপার ভিশন দিছে। বিপিএল এ হাই প্রোফাইল বিদেশি কোচ তেমন একটা দেখা যায় না, ফলে দেশি কোচদের কাজের সুযোগ বাড়লেও শেখার সুযোগ কতটা থাকছে সেটা চিন্তার বিষয়। পাশাপাশি হাই প্রোফাইল বিদেশি ক্রিকেটার না আসায় বিপিএল জৌলুস হারাচ্ছে কিনা এমন প্রশ্নে কোচ সালাউদ্দিনের মত ভিন্ন। দেখুন, গতবারও তো মনে হয়েছিল যে বিপিএলটা ভালো জমবে না, তারপরে কিন্তু বিপিএলটা ভালোই খেলা হয়েছে। অনেক দর্শক ছিল মাঠে। আমাদের বিপিএলের সময় অনেকগুলো আসলে খেলা চলতে থাকে, তখন ওই সময় ভালো প্লেয়ার পাওয়া যায় না। তো একটা যদি ভালো উইন্ডো যদি খুঁজে পায় কোনো সময়, যে সময় আসলে হয়তো একটা হয়তো খেলার সাথে ক্ল্যাশ করে, তখন কিন্তু আমরা ভালো প্লেয়ার পাবো অনেক। জৌলুস হারাবে করে ডিপেন্ড করবে আসলে খেলার কোয়ালিটির উপর এবং এক্সাইটমেন্ট কীরকম হয়। তো আমার মনে হয় যে এবার মোটামুটি সবাই ভালো টিম করছে, ব্যালেন্স টিম করছে, এবার খেলাটা ভালো হবে। কোচদের কাজ দেখা যায় মাঠে, তবে মাঠের বাইরে হোমওয়ার্কও জরুরি। নিজের স্পেশালিটির পাশাপাশি কোচ সালাউদ্দিন জানিয়েছেন সেই অভিজ্ঞতাও। আমি যদি এখন মনে করি যে আমি এখানে স্যাটিসফাই, তাহলে তো আমার এখন আর পড়াশোনা না করলেও চলবে, ঠিক না? বা আমি এখন ওইভাবে ক্রিকেট চিন্তা না করলেও চলবে, কারণ আমি তো এখন তো ন্যাশনাল টিমে আছি। আর কি পাবো? বাট
নিজেকে তো প্রতিনিয়ত আপগ্রেড করতে হয়, সেটা আপনি কোচ হন, প্লেয়ার হন, যেই হন, আপনি যেই প্রফেশনেই থাকেন আপনাকে আপগ্রেড করতে হবে, কারণ খেলাটা সবসময় দিনকে দিন এগিয়ে যাচ্ছে। আমি পরিশ্রম করতে পছন্দ করি, মাঠে খাটতে পছন্দ করি, যতটুকু আমার নলেজ আছে ততটুকু যেন আমি ছেলেদের দিতে পারি, সেটাই, যাদেরকে যেন হেল্প করতে পারি, সেটাই। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। 9 ডিসেম্বর ঢাকায় আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। সিভিল এভিয়েশনে আবেদন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় নেওয়া হবে সিদ্ধান্ত। পেঁয়াজের ঝাঁজ সামলাতে সীমিতভাবে আমদানির অনুমতি দিল সরকার। প্রতি আইপির বিপরীতে আনা যাবে সর্বোচ্চ 30 টন। উন্নত দেশে মানব পাচারে লিবিয়ার মতো নতুন ট্রানজিট আলজেরিয়া, মঙ্গোলিয়া। পুলিশের নজরদারিতে 35টি চক্র, প্রলোভনে নিঃস্ব অনেকেই। শুধু পোশাকি পরিবর্তন নয়, সেবার মান বাড়িয়ে পুলিশকে গণমানুষের আস্থা অর্জনের পরামর্শ, বাহিনীর পরিবহন ও থানার অবকাঠামো উন্নয়নের তাগিদ। ভারতের নাইট ক্লাবে বিস্ফোরণে পর্যটক সহ অন্তত 23 জন নিহত। সিলিন্ডার বিস্ফোরণের পর ধোঁয়ায় বেশিরভাগেরই শ্বাসরোধে মৃত্যু। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।